এই হাড় ক্ষয় বলতে আমরা আসলে ঠিক কি বুঝি? এটা একটা ভীষণ মারাত্মক একটা সমস্যা। প্রতিরোধ করার উপায়টা তাহলে কি? এইবার প্রতিরোধের জন্য আমি বলবো কোন ধরনের খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত? অ্যালকোহল জাতীয় যে পানীয় রয়েছে, সেই অ্যালকোহল জাতীয় পানীয় যদি কেউ বেশি পরিমাণে খায়, স্যার এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মানে হাড় দুর্বল হয়ে যাচ্ছে ভেবে নিয়ে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা কিছু ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করে দিলেন। ক্যালসিয়ামটা যাদের প্রয়োজন তাদেরই খাওয়া উচিত। যেমন পাঁপড় ভাজা যেমন হয় নরম, কোনো আঘাত ছাড়াই চট করে ভেঙে যায়, কোনো আঘাত ছাড়াও হাড় ভেঙে যেতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হাড় দুর্বল হয়ে যাচ্ছে, হালকা ধাক্কাতে হাড় ভেঙেও যাচ্ছে অনেক সময়। শুধুমাত্র কি ক্যালসিয়াম খেলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? হাড় ক্ষয় রোধ করতে কি খাবেন, কি খাবেন না, এবং হাড়ের জোর বাড়াতে বা হাড় মজবুত করতে আপনার কি কি করণীয়, এই বিষয়ে আজকের এই পর্বে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, সিনিয়র চিকিৎসক ডক্টর আনন্দ কিশোর পাল। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। শেষ পর্যন্ত থাকুন আলোচনার। আশা করি এই সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন ধরে তারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। স্যার, বহু মানুষ আমাদের চ্যানেলে যারা দর্শক প্রতিনিয়ত যারা দেখছেন, চ্যানেল ফলো করছেন, তারা একটা জিনিস নিয়ে খুব জানতে চাইছেন যে হাড় ক্ষয় জনিত যে সমস্যা সেটা তারা প্রথমে বুঝতে পারছেন না, পরে গিয়ে দেখছেন বিপদটা অনেকটা দূর গড়িয়ে গিয়েছে। হাড়ে ভঙ্গুরতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে অল্প ধাক্কাতেই হাড় ভেঙে যাচ্ছে। আগে স্যার একটু প্রাথমিকভাবে একটু জানান যে এই হাড় ক্ষয় বলতে আমরা আসলে ঠিক কি বুঝি? নমস্কার, আমি আনন্দ কিশোর পাল। আমি সিনিয়র অধ্যাপক অর্থোপেডিক্স। তো আমি আপনাদের কাছে আজকে যে সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে হাড়ের ক্ষয়জনিত। আপনি একটু বললেন যে অল্প আঘাতে হাড় ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারটা জিনিসটা কি? এটা হলো হাড়ের, যেটা আমরা সাধারণভাবে বলি ক্ষয় রোগ, যেটা আমরা ইংরেজিতে বলি অস্টিওপোরোসিস। অস্টিও কথাটার মানে হলো বোনস অর্থাৎ অস্থি, এবং পোরাস কথাটার মানে হলো ছিদ্র। অর্থাৎ বোনের মধ্যে যদি বেশি ছিদ্র তৈরি হয়, বোনের যে মাস সেটা যদি আমাদের শরীর থেকে চলে যায়, তাহলে পরে বোনটা ভঙ্গুর হয়ে যায়। যেমন পাঁপড় ভাজা যেমন হয় নরম, কোনো আঘাত ছাড়াই চট করে ভেঙে যায়, কোনো আঘাত ছাড়াও হাড় ভেঙে যেতে পারে। তো এইটাই হলো অস্টিওপোরোসিস, বা যেটা আপনার বলে হাড়ের ক্ষয়ে যাওয়া যেটা বললেন। তো এইটা ইউজুয়ালি বয়সকালে হয়। ইউজুয়ালি হওয়ার কথা যেটা আমাদের ৪০ বছরের বয়স থেকে মা বোনেদের এবং ছেলে মানুষ যে মেল পার্সন অর্থাৎ ছেলেদের ৬০ বছরের পরে হওয়ার কথা। কিন্তু যেটা দুর্ভাগ্যক্রমে এখন দেখা যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ যারা আমাদের ভবিষ্যতে আমাদের জায়গা নেবে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইভেন আরো কম বয়সে এই ধরনের সমস্যাটা দেখা দিচ্ছে। তাহলে এটার কি সমস্যাটা, তাহলে কি ধরনের কি প্রবলেম হতে পারে, সেইটা আমরা তার ইমপ্যাক্টটা কি সমাজের মধ্যে, তার ইমপ্যাক্ট এটা কি শুধুমাত্র অস্থিসন্ধিজনিত রোগের মধ্যেই সীমাবদ্ধ, নাকি অস্থিসন্ধি রোগের সঙ্গে আরো অন্য রোগের একটা সংকেত বার্তা বয়ে আনছে? ঠিক। তো এটা আমরা আলোচনা করবো আজকে। ঠিক, একেবারেই স্যার। তাহলে একটু স্যার গোড়াতে জানবো যে এই হাড় ক্ষয় প্রতিরোধ করতে কি করণীয়, এটা একটু আমাদের তো প্রতিদিনের আগে আমি একটু কয়েকটা আমি জিনিস কথা বলে দিই। এই যে বললাম, এটার কতটা এর গুরুত্ব, আজকে এই আলোচনার গুরুত্ব কতটা, এটা আমার আগে আলোচনা করা উচিত। নিশ্চয়ই। তো এই গুরুত্বের ব্যাপারে বলি যে এটা কিন্তু শুধুমাত্র অস্থিসন্ধিজনিত রোগ নয়। এটা যে হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, এটার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের শরীরে আসে সেটা হচ্ছে পেশির কিন্তু সংখ্যা ধীরে ধীরে কমে যায়, যেটাকে আমরা ইংরাজি পরিভাষায় বলি সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া মানে, সার্কো কথাটার মানে হলো পেশি, পেনিয়া মানে কম, অর্থাৎ পেশির সংখ্যা কমে যাওয়া। এটা একটা ভীষণ মারাত্মক একটা সমস্যা। কিরকম সমস্যা আমি আপনাকে বুঝিয়ে বলি। কারুর যদি ধরুন ২০ থেকে ৩০ বছর বয়সে শরীরের বা পায়ে হাতের বাইসেপসের যেটা আমরা খুব সুন্দর আমাদের দেখতে লাগে, সেই বাইসেপসের পেশির সংখ্যা যদি ১০০টি থাকে, এই অস্টিওপোরোসিস হতে হতে দেখা যাচ্ছে তার পেশির সংখ্যা কমতে কমতে ১০০ জায়গায় ৫০ হয়ে যেতে পারে। ঠিক সিমিলার জিনিসটা যদি আপনার পায়ের ক্ষেত্রে হয়, কোমরের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে হয়, তাহলে যে সমস্যাটা হবে, আপার লিম্বের ক্ষেত্রে কমে গেলে খুব একটা সমস্যা নেই, হয়তো হাত থেকে জিনিসপত্র পড়ে যেতে পারে। কিন্তু
পায়ের এবং পায়ের পেশি, থাইয়ের পেশি, কোমরের পেশি এর সংখ্যা যদি কমে যায়, তাহলে কিন্তু মানুষ হাঁটতে, হাঁটতে হঠাৎ করে পড়ে যেতে পারেন। ইভেন কোনো কারণ ছাড়াই পড়ে যেতে পারেন। অল্প আঘাতে যদি মেঝেতে জল পড়ে আছে, স্লিপ খেয়ে পড়ে গেলেন। সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই ক্ষেত্রে পড়ে একটু সামান্য পা পিছলে পড়ে যেতেই যে সমস্যাটা হয়, কোমরের বল ভেঙে যাওয়া, হাতের এই কবজির ভেঙে যাওয়া, কাঁধের যে হাড়টি, হাতের হাড় যেটাকে শোল্ডার ভেঙে যাওয়া এবং শুধু তাই নয়, আমাদের শিরদাঁড়ার যে ২৭ টি আমাদের শিরদাঁড়া আমাদের ভার্টিব্রা রয়েছে, প্রত্যেকটা হাড়ের যদি ১ মিলিমিটার করে যদি এটা ছোট হতে থাকে, অর্থাৎ নরম হয়ে গিয়ে তার হাইটটা যদি কমতে থাকে, মানুষের হাইট কমে যায়। অর্থাৎ কোনো মা-বোনেদের ক্ষেত্রে অথবা কোনো আমাদের দাদু-দিদাদের ক্ষেত্রে তাদের ৪০ বছর বয়সে আগে যা হাইট তাহলে উচ্চতা যা ছিল, সেটা যদি ৩ সেন্টিমিটারের বেশি কমে যায়, তাহলে কিন্তু এই রোগটা হতে পারে। অর্থাৎ যেটাকে বলি আমরা অস্টিওপোরোসিস। হুম। এবং আরো ভয়ের ব্যাপার হলো, এই অস্টিওপোরোসিসটা কিন্তু শুধুমাত্র এই হাড় এবং পেশির সঙ্গে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আমাদের শরীরের অন্যান্য যে সমস্যাগুলি জড়িত, তার মধ্যে একটা হলো হৃদযন্ত্রের প্রতিক্রিয়া। হৃদযন্ত্র অর্থাৎ হার্টের প্রবলেম। অর্থাৎ আমরা এই পড়ে যাওয়ার টেনডেন্সি থেকে, সারা শরীরে এই সমস্যা থেকে আমাদের গতি প্রকৃতি অর্থাৎ আমাদের চলৎশক্তি কমে যায়। মানুষের অ্যাক্টিভিটি কমে যায়। তাতে হার্টের সমস্যা তৈরি হয়। মানুষ যত হাঁটাচলা কমে যায়, তাদের পৌষ্টিকতন্ত্র অর্থাৎ খাদ্য হজমের ক্ষমতা কমে যায়। এইরকম করতে, করতে দেখা যাচ্ছে একটার পর একটা সিস্টেম কিন্তু খারাপ হতে থাকে। এবং এইজন্যেই মানুষ তার শুধুমাত্র হাড়ের সমস্যা ছাড়াও অনেক বিভিন্ন রকম মেডিকেল প্রবলেমের সঙ্গে সম্মুখীন হচ্ছে। এবং যে কারণে তার আরো একটা সমস্যা সেটাকে বলে ডায়াবেটিস। এই ডায়াবেটিসটাও কিন্তু এই রোগের সঙ্গে সীমাবদ্ধতা। এই কারণে এই সমস্যাটা শুধুমাত্র যে অস্টিওপোরোসিসটা অস্থি সন্ধিজনিত সমস্যা তা নয়। এর সঙ্গে আরো অনেক কিন্তু সমস্যাগুলো একে, একে জড়ো হয়। তাহলে স্যার যেটা বলছিলাম যে প্রতিরোধ করার উপায়টা তাহলে কি? এইবার প্রতিরোধের জন্য আমি বলব, এইটা কিন্তু যেটা বললেই কিন্তু এটা সম্ভব না। এটা কিন্তু অনেক আগে থেকে জীবনের ১ম পার্ট থেকে কিন্তু এটা থেকে শুরু করা উচিত। যে সমস্ত আমাদের বাচ্চারা অর্থাৎ 2nd, 3rd জেনারেশন অর্থাৎ এখনকার আমার যারা নাতি-নাতনি বা ধরুন যারা বয়স খুব কম, তাদের ক্ষেত্রে যাদের সমস্যা তারা বাইরের আউটডোর গেমস করে না। তারা রৌদ্রে খেলে না। তারা হচ্ছে ইনডোর গেমস খেলে, মোবাইলে খেলাধুলা করে, ল্যাপটপে খেলাধুলা করে। এই সময় থেকে তাদের কিন্তু এই আউটডোর গেমসের প্রতি তাদের আ আকর্ষণ তৈরি করা উচিত। বিভিন্ন স্কুলে ফিজিক্যাল এডুকেশনের ক্লাসগুলোকে সঠিকভাবে করণীয় করা উচিত। তারা যাতে আউটডোরে গেমসের মাধ্যমে তারা শরীর তৈরি করতে পারে, এইটা তাদের দেখা উচিত। এটা ১ নম্বর। ২ নম্বর কি? সূর্যালোক। এই সূর্যালোক আমাদের চামড়া, এটা স্কিনে যদি আমাদের পড়ে, তাহলে কিন্তু আমাদের ন্যাচারালি ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের এই অস্টিওপোরোসিসটাকে প্রিভেন্ট করে, যাতে হাড়ের মধ্যে ক্যালসিয়ামটাকে ঢোকাতে সাহায্য করে। আমরা যতটুকুই খাবারের মধ্যে ক্যালসিয়াম খাই না কেন, এই ক্যালসিয়ামটা রক্তে এসে আবার যাতে শরীর থেকে বেরিয়ে না যায়, এই ভিটামিন ডি কি করে? এই ক্যালসিয়ামটাকে রক্ত থেকে হাড়ের মধ্যে ঢোকাতে সাহায্য করে। তো এই ভিটামিন ডি কিন্তু খুব সহজলভ্য, কিন্তু মানুষ সেটাকে তার আ আ তার আ সেটাকে ব্যবহার করে না। হুম। কেন? সূর্যালোক। এই ঠিক। সূর্যালোক যদি আমাদের ত্বকে ঠিকমতো পড়ে, ঠিকমতো বলতে ০.৫ ঘন্টা, মাত্র ০.৫ ঘন্টা, কিন্তু সকাল ১০টা থেকে বিকাল ৩টে এই সময়ের মধ্যে হবে। ০.৫ ঘন্টা কেউ যদি শরীরের ৫ ভাগের ১ ভাগ, মুখ ছাড়া, মুখমণ্ডল ছাড়া শরীরের ৫ ভাগের ১ ভাগ যদি এই সূর্যালোকে এক্সপোজ করে, অর্থাৎ সূর্য স্নান যেটা বা সূর্যের এক্সপোজ করে, তাহলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হতে পারে। কিন্তু আমরা বাইরে হাঁটাচলা করি না। আমরা বাইরে গাড়িতে চলাচল করি। দরকার হলে আমরা যে কাঁচের জানলার তার পাশে বসি, জানলায় কাঁচ দেওয়া রয়েছে। এই কাঁচে কি করে আল্ট্রাভায়োলেট বি, সূর্যালোকে যে আল্ট্রাভায়োলেট বি রয়েছে, সেটা আটকে যায়। অর্থাৎ সূর্যালোকে আমরা কিন্তু অ্যাক্টিভিটি আমরা কমিয়ে দিয়েছি। হাঁটাহাঁটি করি না, বাইরের আউটডোর গেমস খেলি না, আউটডোরে হাঁটাহাঁটি করি না। যার ফলে আমাদের শরীরে এই ভিটামিন ডি পড়ছে না এবং ক্যালসিয়াম আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে হাড়ের মধ্যে ঢুকছে না। ২ নম্বর তাহলে। ৩ নম্বর হলো আমাদের অ্যাক্টিভিটি কমে গেছে। এই কোভিডের পরে বেশিরভাগ মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম করে।
তারা কাজের মধ্যে, তারা ঘরের মধ্যে সীমাবদ্ধ। তাদের সীমাটা তার ঘরের মধ্যে সীমাবদ্ধ। সে হাঁটাহাঁটি করে না। তার শরীরের পেশিগুলোকে সে কাজ করায় না। শরীরের পেশি যত বেশি কাজ করবে, তত হাড়ের মধ্যে ক্যালসিয়াম তত বেশি ঢুকবে। এই কারণে আপনারা লক্ষ্য করবেন, যারা ধরুন মুটে, মজুর, রিক্শাওয়ালা, তাদের কিন্তু সমস্যা হয় না। তারা কিন্তু যথেষ্ট ভালো থাকে। এটা নেচার করেছে। নেচারের প্রকৃতি, নেচারের ধর্ম, প্রকৃতির ধর্ম। যে যত বেশি খাটবে, তার শরীর তত বেশি সুগঠিত হবে। কিন্তু আমাদের এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, তাহলে এর থেকে আমাদের এই ক্ষয়জনিত রোগটা আরো বাড়ছে। ঠিক। চতুর্থ কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। ঠিক। খাদ্যের মাধ্যমে আমরা কিভাবে আমরা শরীরের মধ্যে এই ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়াতে পারি। হুম। তো ক্যালসিয়ামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি যে ডেয়ারি প্রোডাক্ট, অর্থাৎ দুগ্ধ জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে। বয়সকাল ভেদে কম বয়স যাদের, তারা বিভিন্ন যা খুশি খেতে পারে। মাখন, পনির, চিজ যা খুশি খেতে পারে। কিন্তু একটা কথা, চিজ বা পনির যাই খান না কেন, সে তার সঙ্গে কিন্তু কোনো ঠান্ডা পানীয় খাওয়া চলবে না। আপনারা লক্ষ্য করে থাকবেন, যদি ঘিয়ের শিশিটাকে যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন, তাহলে কি হবে? ঘিটা শক্ত শক্ত পাথরের মতো হয়ে যাবে। সেটা ব্যবহারযোগ্য থাকবে না। তো আমরা যে খাবারগুলি, যে এই পনির বলুন, চিজই বলুন, যে সমস্ত এটা ফ্যাট জাতীয় খাবার, এগুলো এটা যতই আমরা খাই না কেন, তার সঙ্গে যদি আমরা ঠান্ডা পানীয় খাই, যেকোনো ঠান্ডা পানীয়, যেকোনো কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খাই, তাহলে সেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে ওই শক্ত হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের ব্যবহারযোগ্য থাকছে না। সেটা আস্তে আস্তে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না। তাহলে কি করা উচিত? তাহলে কম বয়সে যারা চিজ, মাখন যাই খান না কেন, তার সঙ্গে কিন্তু সঙ্গেই তারা ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয়। তাকে কিন্তু গরম পানীয় খেতে হবে। ঠান্ডা পানীয় যদি খেতে হয়, তাকে একটা নির্দিষ্ট সময়ের ফারাকে খেতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও যে চিজ যা আমরা একটু বললাম, যে মিল্ক প্রোডাক্ট যে সমস্ত রয়েছে, কম বয়সে সবকিছু যেকোনো কিছু খেতে পারে। বয়স যত বাড়তে থাকে, দুগ্ধ জাতীয় খাবারটা, দুধ বিশেষ করে শরীরের হজম করতে অসুবিধা হয়, এবং খেলে পরে পেটের মধ্যে অনেকক্ষণ থাকে, এবং অনেক সময় অনেকের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেই জন্যে ছানা অথবা টক দই, এটা যদি কেউ রেগুলার খায়, ১০০ গ্রাম করে রোজ ছানা অথবা ১ বাটি করে টক দই নিজের বাড়িতে যদি তৈরি করে নিতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকতে পারে। আর এছাড়া যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, সেগুলো হলো আমাদের প্রাণীজ যে প্রোটিন যেগুলো রয়েছে, যেকোনো প্রাণীজ প্রোটিন, প্রাণীর দেহ থেকে আমরা যে মাছ, মাংস যে সমস্ত আমরা পাই, তার মধ্যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ওই মাছ, মাংসের মধ্যে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। যারা নন ভেজিটেরিয়ান, অর্থাৎ যারা আমিষাশী, তারা যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যদি খান, তার সঙ্গে তাদের শরীর কিন্তু সুগঠিত হতে পারে। আর এছাড়া ফলের মাধ্যমে খেতে পারে। বিভিন্ন রকম ফলে আছে আপনারা, এছাড়া আরো অনেক রকমের আছে, কিন্তু সেগুলো যেমন সামুদ্রিক মাছ, এটা খাওয়াটা খুব সমস্যা, সকলে খেতেও পারে না। কিন্তু সিজনাল যে ফ্রুট যেগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আপনি তো বললেন কোন ধরনের খাবারগুলো আমাদের হাড়ের জোর বাড়াতে পারে, হাড় মজবুত করতে পারে। তাহলে একটু জানবো যে কোন ধরনের খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত? হাড়কে আরো ভঙ্গুর করে দিতে পারে, বা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। হুম। তো কিছু খাবার আমাদের আছে প্রকৃতিতে, যেগুলো খেলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম হজম হয় না। যেমন একটু আগেই বললাম ঠান্ডা পানীয়। যে সমস্ত যত রকমের আমাদের ক্যালসিয়াম জাতীয় আমাদের রয়েছে, দুগ্ধ জাতীয় সেগুলো, তার মধ্যে ফ্যাট পরিমাণটা বেশি আছে, এবং সেটা তাহলে একটু আগেই যেটা বললাম, যেমন ঘি যেমন ঠান্ডায় জমে যায়, সেই ফ্যাট জাতীয় পরিমাণটা যদি আমি খাই, তার সঙ্গে ঠান্ডা পানীয় খাই, তাহলে কিন্তু শরীরের মধ্যে সেটা লাগবে না। তো এইটা একটা ইম্পর্টেন্ট। এছাড়াও কেউ যদি বেশি পরিমাণে চা, কফি যদি বেশি খেতে থাকে, অ্যাট লিস্ট ৩ কাপের বেশি যদি কেউ কফি খায়, তাহলে কিন্তু তার শরীরে এই খাবার অ্যাবজর্পশন, অর্থাৎ খাবার যাই খাই না কেন, সেই খাবারটা শরীরের মধ্যে ঢোকার পরিমাণটা কমিয়ে দেয় আমাদের। তো এইটা বিভিন্ন ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। আর এছাড়াও রয়েছে কিছু অ্যালকোহল জাতীয় যে পানীয় রয়েছে, সেই অ্যালকোহল জাতীয় পানীয় যদি কেউ বেশি পরিমাণে খায়, তাহলে কিন্তু তার এই ধরনের সমস্যাটা হতে পারে। এছাড়া কিছু ওষুধপত্র আছে, কিছু ওষুধ আছে, কিছু রোগ আছে, যেমন ধরনের যে বাত যেটাকে বলি রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের কারুর যদি অসুখ থাকে, সেটাকে প্রপারলি ট্রিটমেন্ট করে তাকে সারিয়ে তোলা উচিত। না হলে পরে শরীরের মধ্যে এই ধরনের ক্ষয়জনিত রোগ হতে পারে।
আর এছাড়া কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো খেলে পরে তার সাইড এফেক্ট হিসেবে এই ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব ঘটে শরীরে। তা সেই ওষুধ যদি কেউ খেয়ে থাকেন, অনেকদিন ধরে খেতে হয় কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, তাহলে কিন্তু তার সঙ্গে এই ধরনের সমস্যাগুলোকেও ট্রিটমেন্টটা করা উচিত। আচ্ছা। স্যার এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মানে হাড় দুর্বল হয়ে যাচ্ছে ভেবে নিয়ে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা কিছু ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করে দিলেন। এই এটা ঠিক খাওয়ার নিয়মটা কি? কোন বয়সের পর থেকে বা কখন কারা খেতে পারেন? মানে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুবই ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন করেছেন। ক্যালসিয়ামটা যাদের প্রয়োজন তাদেরই খাওয়া উচিত। ইউজুয়ালি ক্যালসিয়াম তো একটু আগেই বললাম যে সমস্ত খাদ্যের মধ্যেই আমাদের অলমোস্ট অল্প বিস্তর রয়েছে। জি। তার মধ্যে কিছু, কিছু খাবারের মধ্যে বেশি রয়েছে। তো যাদের কম বয়স, অর্থাৎ ধরুন ৩০-৪০ বছর বয়স, তাদের ইউজুয়ালি এদের প্রয়োজন পড়ে না। এবার ৩০-৪০ বছর বয়সের পর থেকে যাদের যাদের সিম্পটমস এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের ক্ষয়জনিত অর্থাৎ অস্টিওপোরোসিস হচ্ছে, তাদেরকে খেতে হবে। এবার কি করে বুঝবেন সেটার আমি ডায়াগনোসিসটা আমি পরে আসছি। যদি ৩০-৪০ বছরের আগে কারুর ডায়াগনোসিস হয়ে যায়, ডাক্তারবাবুরা বুঝেন যে এটা তার অস্টিওপোরোসিস হচ্ছে, তার কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ক্ষয়জনিত রোগটাকে বন্ধ করার জন্য অ্যান্টি রিসর্পটিভ মেডিসিন অর্থাৎ ৩ টে ট্রায়ো, এই ৩ টে মেডিসিন কিন্তু তাকে খেতে হবে। এছাড়া যাদের ৪০ বছর ৪৫ বছর বয়সের পরে যে সমস্ত মা বোনেরা এবং যে সমস্ত আমাদের মেল পার্সন অর্থাৎ পুরুষেরা, তাদের হাইট কমে যাচ্ছে। একটু আগেই যেটা বললাম ৩ সেন্টিমিটার হাইট। কি করে বুঝলাম ৩ সেন্টিমিটার? কারণ আমাদের ভার্টিব্রা অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ডে এট লিস্ট ২৭ টা ভার্টিব্রা রয়েছে। প্রত্যেকটা ভার্টিব্রা নরম হয়ে গিয়ে যদি তার ১ মিলিমিটার তার হাইট যদি কমে, তাহলে তার ২৭ মিলিমিটার হাইট কমছে। সেইজন্য তাকে আমরা একটা ধরছি ৩০ মিলিমিটার মানে ৩ সেন্টিমিটার। কারো ৩০ সেন্টিমিটার বা তার বেশি যদি হাইট কমে, তার মানে তার বুঝতে হবে তার আগে ছিল ধরুন ৫ ফুট ৫ ইঞ্চি। সে এখন হয়ে গেছে তার ৫ ফুট ৩ ইঞ্চি। তাহলে তার হাইটটা কমে যাচ্ছে। এটা দেখবেন আপনার মা-বোনেদের ক্ষেত্রে, তাদের যাদের দাদু-দিদিমা, তাদের ক্ষেত্রে দেখবেন যে আগে যা হাইট ছিল, হাইটটা একটু কমে গেছে, সামনে ঝুঁকে যাচ্ছেন। তারা যদি হয়, তাহলে কিন্তু তাদেরকেই ক্যালসিয়াম, ভিটামিন ডি খাওয়া উচিত। ঠিক। আর এছাড়াও কিছু সিম্পটমস আছে। সিম্পটমস কিরকম? আমি যেমন বলছি, এটা যারা প্রত্যেকেই এটা নিশ্চয়ই নিজেদের মধ্যে লক্ষ্য রাখবেন যে কিছু বিজ্ঞাপন আছে, মানে আগের দিন কি খেয়েছেন সেটা পড়শিকে জানানোর কি দরকার? তার মানে দাঁতের মধ্যে কিছু খাবার ঢুকে যাচ্ছে। অর্থাৎ ৫০-৬০ বছরের কাছাকাছি সময়ে দেখা যাচ্ছে খাবার খেলে দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আগে হতো না। তার কারণটা কি? যে এই যে আমাদের মাড়ির মধ্যে যে স্ট্রেংথ, এই অস্টিওপোরোসিস এর জন্য মাড়িটাও দুর্বল হয়ে গেছে। অর্থাৎ দাঁতের মধ্যে ফাঁক তৈরি হয়েছে, যে কারণে ওই ফাঁকের মধ্যে খাবার ঢুকে যাচ্ছে। এটা একটা সিম্পটমস। আরেকটা সিম্পটমস কি? যে সারা শরীরে কেমন একটা যেন ব্যথা হচ্ছে কোনো কারণ ছাড়াই। সেটা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই ধরনের ব্যথাটা ধরুন বসে থাকলে অতটা ব্যথা নেই। কাজ করতে, করতে ব্যথা হচ্ছে, সামনে ঝুঁকতে গেলে, উঠতে গেলে ব্যথা হচ্ছে। অর্থাৎ এই ধরনের সমস্যাটা কোনো আঘাত-টাঘাত লাগেনি, কোনো কারণ নেই। অথচ একটা ব্যথা হচ্ছে সারা শরীরে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, অর্থাৎ এবং এই সমস্যাটা বেশ অনেকদিন ধরে চলছে। মানে ধরুন মিনিমাম ২ থেকে ৩ মাস ধরে চলছে। এই ধরনের সমস্যা যদি কারুর হয়ে থাকে, কোনো দর্শক বন্ধুর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা সতর্ক হবেন এবং চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি খেতে হবে। আচ্ছা। আর স্যার হাড়ের স্বাস্থ্য ভালো আছে কিনা এটা জানার জন্য কখন কি ধরনের টেস্ট করা উচিত? হাড়ের স্বাস্থ্য ভালো করার কতটা আছে না আছে, এটা একটা তো স্ক্রিনিং টেস্ট আমি বললাম সকলেই এটা যেকোনো কেউ করতে পারেন। তার হাইট কমে যাচ্ছে কিনা, একটু আগেই যেটা বললাম, দাঁতের মধ্যে খাবার ঢুকে যাচ্ছে কিনা, এই ধরনের একটা স্ক্রিনিং, সেটা যে কেউ করতে পারেন। এছাড়া কিছু স্পেসিফিক টেস্ট রয়েছে, যেমন ধরুন বোন মিনারেল ডেনসিটি টেস্ট। এদের আরেকটু উন্নত টেস্ট এটাকে বলে ডেক্সা স্ক্যান, ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি। তারকে সহজে DEXA, ডেক্সা স্ক্যান বলা হয়। তো ডেক্সা স্ক্যান এই মেশিন, এটা একটু কস্টলি মেশিন। আমাদের সরকারি পরিষেবার মধ্যে আমাদের SSKM এ রয়েছেন, IPGMR এ রয়েছে এই ডেক্সা স্ক্যান, এবং বেসরকারি কয়েকটি জায়গাতে রয়েছে। তাহলে এই ডেক্সা স্ক্যান যদি কেউ করতে পারে, তাহলে সহজেই এটা বোঝা যায় এটা একটা নন ইনভেসিভ, অর্থাৎ একটা যন্ত্রের সামনে দাঁড়াতে হবে বা যন্ত্রের মধ্যে তার হাতটা বা তার পাটাকে ঢুকিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে সেই যন্ত্রটা বলে দেবে তার হাড়ের স্ট্রেংথ কতটা আছে। এটাকে বলে ডেক্সা স্ক্যান।
এটা এছাড়াও কিছু রক্তের রিপোর্ট রয়েছে। এটাতে থেকেও যদি কারুর আরো কনফার্ম করার দরকার থাকে, যাকে সত্যি তার অস্টিওপোরোসিস হচ্ছে কিনা, তার কিছু রক্তের রিপোর্ট করলে পরিষ্কারভাবে বোঝা যেতে পারে তার অস্টিওপোরোসিস হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে হাড় ক্ষয় কিন্তু একদিনে হয় না। এটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং আপনি হয়তো কখনো বুঝতে পারেননি। হঠাৎ একদিন চোটাঘাত পেলেন এবং তারপরে দেখলেন যে একটা খুব মারাত্মক অবস্থায় পৌঁছে গেছেন। কাজেই একটু আগে থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কখন কি ধরনের টেস্ট করবেন স্যার আপনাদের জানালেন। সেই টেস্টগুলো করুন। পরামর্শ নিন, চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবহেলা করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।